অবশেষে সেই সময় চলে এলো, অর্থাৎ আবার নতুন হাই। সূচক বলতে নিফটি সূচক, ব্যাংক নিফটি এবং ফাইন্যান্সিয়াল নিফটি। গত সপ্তাহে আপনাদের সাথে যখন আলোচনা করেছিলাম তখনই বলেছিলাম যে নিফটি চার্টটা থেকে যতটা প্রমিসিং মনে হচ্ছে তার থেকেও বেশি প্রমিসিং মনে হয়েছে ফাইন্যান্সিয়াল নিফটি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাংক নিফটি। ফলে তার পরিপ্রেক্ষিতে যে গতিবিধি হলো সেই সমস্ত নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকুন, ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শান্তনু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল টেক টক উইথ শান্তনু সেন। আজকের ব্যাকগ্রাউন্ড থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে অফিস থেকে অনুষ্ঠানটা রেকর্ডিং করছি, ফলে একটু নয়েজ অন্য ধরনের আসতে পারে, লাইক ফোনের রিং বা কেউ যদি কোনো কথা বলে সেটা একটু মানিয়ে নেবেন। তো যাই হোক, গত সপ্তাহের আলোচনার পরিপ্রেক্ষিতে শুরু করছি, অর্থাৎ গত সপ্তাহের আলোচনার রেসটা টেনে। লাস্ট উইকে আমরা যখন আলোচনা করেছিলাম আমি আপনাদেরকে মেনশন করার চেষ্টা করেছিলাম যে বাজারের গতিবিধিতে নতুনভাবে যে সূচকের গতিবিধি তৈরি হচ্ছে তাতে আমি একটু বেশি পজিটিভ থাকবো ব্যাংক নিফটি অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল, মানে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের উপর একটু পজিটিভিটি বেশি আছে, সেই কারণে বাজারের গতিবিধিতে আমি ওই ধরনের চিন্তাভাবনাগুলো করছিলাম। এবার বর্তমানে যে জায়গাটায় বাজার দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে নতুন হাই, এবং খুব ইন্টারেস্টিংলি যদি আমরা দেখি তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে একটু ছোট্ট ডেটা অ্যানালিসিসটা একটু করে নিই, তারপরে আমি যাবো ইন ডিটেলস এবং আপনাদের কিছু প্রশ্নপত্রের উত্তরও দেওয়ার চেষ্টা করব। নিফটি যেখানে বন্ধ হয়েছে তার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে নিফটি বন্ধ হয়েছে 434 পয়েন্ট ওপরে, ব্যাংক নিফটি বন্ধ হয়েছে 1855 পয়েন্ট ওপরে, ফাইন্যান্সিয়াল নিফটি বন্ধ হয়েছে 809 পয়েন্ট ওপরে। আর একটা উল্লেখযোগ্য ইন্ডেক্স সেটা হচ্ছে সিএনএক্সআইটি, সেটা কি বন্ধ হয়েছে আন্দাজ করুন। যেটা আপনাদের সাথে বারবার আলোচনা করি যে যদি ফাইন্যান্সিয়াল নিফটি আর ব্যাংক নিফটির পারফরমেন্স চলে তাহলে আইটি একটু সাবডিউ থাকে এখনও পর্যন্ত, তাহলে অবভিয়াসলি উত্তর কী আসতে পারে, আইটি নেগেটিভ বন্ধ হওয়া। সেটাই হয়েছে, অর্থাৎ আমাদের যে চিন্তাভাবনা ছিল সেটা কিন্তু মোটামুটিভাবে ফলপ্রসূ হয়েছে। অর্থাৎ পার্সেন্টেজ টার্মসে দেখতে গেলে নিফটি বেড়েছে 1.7%, গোল ফিগার আমি বলছি। ব্যাংক নিফটি বেড়েছে প্রায় 3.57% এবং ফাইন্যান্সিয়াল নিফটি বেড়েছে প্রায় 3.37%, whereas CNXIT কারেক্ট হয়েছে 2.74%। এবার আমরা যে উচ্চতায় বন্ধ হয়েছি এখানে নানান ধরনের প্রশ্ন থাকতে পারে। আমি কয়েকটা ছোট ছোট জিনিস আপনাদেরকে মাথায় ধরাই। তার মধ্যে একটা হচ্ছে নেক্সট উইক যেটা আমরা পা ফেলতে চলেছি সেটা হচ্ছে 23 থেকে 27 সেপ্টেম্বর 2024, অর্থাৎ 23/9/2024 থেকে 27/9/2024 মধ্যে বাজারের গতিবিধির উপরে আমরা আলোচনা করার চেষ্টা করছি। এর মধ্যে উইকলি অ্যাজ ওয়েল অ্যাজ ফাইনাল যে এক্সপায়ারিটা থাকে, অর্থাৎ বড় এক্সপায়ারি যেটা হয় মান্থ এন্ডের, সেটা কিন্তু থাকছে বৃহস্পতিবার 26 তারিখ। ফলে তার উপরে কিন্তু একটা প্রেশার থাকবে, এবং যে উচ্চতায় বাজার বন্ধ করেছে টেকনিক্যাল চার্ট আমি যেখানে বিশ্লেষণ করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অলওয়েজ আমরা স্কাই ইজ দ্য লিমিট এইভাবেই তো বাজারের এখন বন্ধ হয়েছে, মানে ব্লু স্কাই জোনে বন্ধ, যেটা আমি থাম্বনেলও করেছি। ফলে বাজার এখান থেকে যে উপরের দিকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে সেটা যেমন দেখার বিষয়, সেরকম এটাও দেখার বিষয় যে যে জায়গায় বাজার বন্ধ হয়েছে তার পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে একটু সাবধানতা থাকা প্রয়োজন আছে বাজার যদি আরেকটু এক্সটেন্ডেড ভ্যালি করে। সেই পয়েন্টগুলো আমি উল্লেখ করার চেষ্টা করব, যদিও আমি ভেতরে অনেকগুলো পয়েন্ট উল্লেখ করেছি। কিন্তু এখানে মনে রাখতে হবে, দেখুন অনেকেরই বক্তব্য ছিল, আমি অলরেডি গত 2-1 দিন আগেও বিভিন্ন জায়গায়, কেন আমিও তো প্রচুর জিনিস দেখি মাঝে মধ্যে শিক্ষামূলক দিক থেকে যেগুলো হয়, ব্যাংক নিফটি কেন বাড়ছে না, তাহলে আলটিমেটলি ব্যাংক নিফটি একটা টানেই নতুন হাই, আশা করছি তাদের মুখ বন্ধ হয়ে গেল আবার। এবং নিফটি কেন বাড়ছে না, নিফটি কি হচ্ছে না হচ্ছে, বাজার কি আবার ফেড রেট, এই সব ব্যাপার চলতে থাকবে। কিন্তু আমরা যদি একটা ডিসিপ্লিন মেনটেন করি তাহলে কিন্তু আমাদের কাছে অনেক আগেই ধরা দিয়েছিল। ফেড রেটের অনেক আগেই আমি আপনাদের বলেছিলাম যে বাজার যেখানে বন্ধ হয়েছে তাতে ফাইন্যান্সিয়াল নিফটি এবং ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের এটা একটু বেশি তেজি লাগছে। তাহলে টেকনিক্যাল অ্যানালিসিস করলে সেইগুলো অল্প স্বল্প ধরা যায়, সব ক্ষেত্রে হবে কিনা আমি জানি না, সব ক্ষেত্রে রাইট অ্যানালিসিস করতে পারবো কিনা আমি জানি না। অর্থাৎ টেকনিক্যালস প্রবলেম নয়, প্রবলেমস হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন, আমরা কীভাবে চার্টটাকে ইন্টারপ্রেট করছি, একজন এক একভাবে চার্টটা দেখে। তো সেই প্রসঙ্গে বলে রাখি, অনেকেই এখন আবার বড় ক্র্যাশ এইসব ধরনের কথাবার্তা এটা বলছেন 21,000-এও বলেছেন, 22,000-এও বলেছেন, 24,000-এও বলছেন, 25,000-এও বলবেন, 26,000-এও বলবে। কোনো না কোনো একটা সময় তো বাজার তো কারেক্ট হবে, তখন বলবে এই আমি বলেছিলাম। আসলে
প্রবলেমটা আমাদের, আবার বলছি, ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন, চার্ট অ্যানালিসিস করার চেষ্টা করুন, দেখবেন আপনি আপনার উত্তর পাবেন, হোপফুলি পাবেন। এবং তার ফলে এই জায়গাগুলো, আমি যেটা আপনাদের বারবার বলছি, আমি নেগেটিভ নয়, বাট আমি একটু কশাস, কারণ এবারের যে র্যালিটা হয়েছে 2024-এর র্যালিটা যদি আমরা দেখি, এখানে কিন্তু আমরা মেজর পার্ট যে র্যালিটা হয়েছে, মেজর পার্টের র্যালিতে একটু করে কিন্তু আমাদের কশাস অ্যাপ্রোচ থাকা উচিত, অর্থাৎ ক্যাশ ইন হ্যান্ড কিছুটা হলেও থাকা উচিত। খুব বড় প্যানিক সেলিং আমি এক্ষুনি এক্সপেক্ট করছি না। তার দু একটা কারণ আছে, আমি পরে আবার ডিসকাস করছি যে নিফটির কয়েকটা জায়গা আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে আলটিমেটলি নেক্সট উইকে আমাদের যে চিন্তাভাবনাটা থাকবে কশাস অ্যাপ্রোচ বাট পজিটিভ থিঙ্কিং, এই হিসেবে আমরা এগিয়ে যাব। এক্সপায়ারির কথা মাথায় রাখবেন, এবং এই যে অক্টোবরের কোয়ার্টারের রেজাল্ট আসতে শুরু করবে প্রথম 10 তারিখ থেকে, তো ন্যাচারালি এই ক্লিয়ারিং শেষ হবে, অক্টোবর শুরু হবে, লম্বা ক্লিয়ারিং থাকবে অক্টোবর, এবং মান্থ ক্লোজিং হবে কিন্তু তার পরের সপ্তাহে সোমবার, অর্থাৎ নেক্সট উইক পুরো পাবো, তারপরে সোমবার গিয়ে আরও একটা ট্রেডিং সেশন, তারপরে গিয়ে মান্থলি ক্লোজিং পাবো। ফলে এই অ্যাক্টিভিটিসগুলো থাকবে, প্লাস কিছু পলিসিস, গভর্নমেন্ট তথা জিওপলিটিক্যালি বিভিন্ন ধরনের পলিসি ডেভেলপমেন্ট হবে, সেটা বাজারকে একটু সেন্টিমেন্টালি প্রভাব ফেলতে পারে, বাট তাতে বিরাট কিছু পরিবর্তন হবে বলে আমার মনে হয় না। এই হচ্ছে মোটামুটি একটা ওভারঅল মাথায় চিন্তা রাখবেন। এরপরে আপনাদের কিছু প্রশ্নের উত্তর আছে, সেগুলো একটু ছোট ছোট করে দিয়ে নিই, তারপর আবার বাজার সম্বন্ধে ফিরে এসে টেকনিক্যাল বিশ্লেষণ করার চেষ্টা করব। আচ্ছা, যে প্রশ্ন কয়েকটা লাস্ট উইকের দিকে আমি পেয়েছি, তার মধ্যে অনেকে থ্যাংক ইউ জানিয়েছেন যে রবিবারে যদি শিফট করার চেষ্টা করার আপনাদের কাছে বলেছিলাম, সেটা আপনারা থ্যাংক বলেছেন, ঠিক আছে, রবিবারের জন্য প্রবলেম নেই। আচ্ছা, অনেক এইখানে একজন একটা জিজ্ঞেস করেছেন, অনেক স্টক সম্বন্ধে জিজ্ঞেস করেছেন, আমি চেষ্টা করছি, আমি বলেইছি আমাকে সপ্তাহ দুয়েক টাইম দিন, আমি তারপরে আপনাদের স্লাইড শো এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, ভালো কোয়েশ্চেন হচ্ছে, বরুণ ঘোষের একটা কোয়েশ্চেন আছে, খুব ভালো কোয়েশ্চেনটা হচ্ছে, সুইং ট্রেডিংয়ের জন্য ব্রেকআউটের আগে কিভাবে স্টক আইডেন্টিফাই করব বলুন, থ্যাংক ইউ। ব্রেকআউটের আগে স্টক আইডেন্টিফাই, দেখুন, আমি মিসগাইড করতে চাইছি না, ইটস ভেরি টাফ, বাট আমি অলওয়েজ একটা ছোট পরিসরে কাজ করি, সেই হিসেবে চিন্তাভাবনা করি। আমার মনে হয় ব্রেকআউট হওয়ার পর কয়েকটা ওয়েট অফ এভিডেন্স আমরা দেখে আমরা সেই স্টক সম্বন্ধে পজিটিভ থিঙ্কিং করতে পারি। তবে আপনার প্রশ্নের উত্তর প্রচণ্ড ভালো, মানে প্রচণ্ড কড়া উত্তর, কঠিন উত্তর। আমি চেষ্টা করব কোনো একটা এপিসোডে আলোচনা করার জন্য, সেটা টেকনিক্যালি দেখাতে হবে যে ব্রেকআউটের আগে কি কিছু লক্ষণ আমরা দেখতে পাই, সেইটাই। আপনার প্রশ্নটা আমার কাছে পছন্দ হয়েছে, কারণ শিক্ষামূলক দিক থেকে আমি নেক্সট উইকেই যে করবো এরকম কোনো ব্যাপার নেই, কোনো একটা এপিসোডে নিশ্চয়ই এটাকে কাভার করার চেষ্টা করবো। আমার খুব ভালো লাগছে যে আপনাদের অনেকের প্রশ্ন ছিল টেকনিক্যালসের অনেক উপরে, এছাড়া অনেকেও থ্যাঙ্কস দিয়েছেন। আচ্ছা, গডফ্রে ফিলিপস, ওই একই জিনিস, বোনাসের আছে ব্যাপার। আমি এই ধরনের স্টকগুলোকে একসাথে করে খান 8-10 স্টকের স্লাইড শো আপনাদের জন্য একটা তৈরি করার চেষ্টা করছি, যেটা গত সপ্তাহতেও বলেছি। আর ওই ভেল কী হবে না হবে। আচ্ছা, ব্যাঙ্ক নিফটি বিজনেস আউটলুক যিনি একটা লিখেছেন, বোথ নিফটি অ্যান্ড ব্যাঙ্ক নিফটি উইকলি চার্ট শোজ বুলিশ, গত সপ্তাহে বলেছেন, বাট ডেইলি চার্ট হ্যাঙ্গিং ম্যান, যাই হোক, আমি সেটা নিয়ে বলতে চাই না, কি হয়েছে সেটা আশা করছি উত্তর পেয়ে গেছেন। ভিডিও ছোট করার দরকার নেই, থ্যাংক ইউ। ঠিক আছে, আর বাকি সমস্ত প্রশ্ন, আর একটা হচ্ছে, আপনি কি অফলাইনে অপশান ট্রেডিংয়ের কোর্স শেখান? প্রথম কথা, আমি তো অপশান ট্রেডিং করাই না, জানিও না, শেখাইও না। টেকনিক্যাল অ্যানালিসিসের কিছুটা জানি, সেটা খুবই সামান্য পরিসরে জানি, সেটাই চেষ্টা করি, সেটাই কন্ট্রিবিউট করার চেষ্টা করি, সেটাও একটা অনলাইন কোর্স, অনলাইনের মাধ্যমে, যেটার পরবর্তী সেশন হবে 2025-এর জানুয়ারি মাসে। আপাতত যে ব্যাচটা চলছে এটাকেই ঠিকঠাকভাবে করি। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর অ্যানালিসিস। আচ্ছা, আচ্ছা, মিস্টার সুশান্ত পানিগ্রাহী লিখেছেন, 2003 সাল থেকে আপনি আমায় ফলো করছেন, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আর ওই গ্র্যানুয়েলস প্রথম 10 মিনিট মিস্টার পানিগ্রাহীর ভালো লাগেনি, কিছু করারই, সবাই মিলিয়ে মিশিয়ে চলি একটু আমরা। বাকি আর একটা হচ্ছে কমিউনিটি পোস্ট নিয়ে মাঝে মধ্যেই অনেকে আমায় মেল করছেন যে যদি লিঙ্কটা দেন। দেখুন, আপনারা যে ভিডিওটা দেখেন না, ওখানে দেখবেন 3টে পার্ট আছে। আপনি যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন, 3টে পার্ট আছে, একটা হচ্ছে হোম, একটা হচ্ছে ভিডিও, একটা হচ্ছে কমিউনিটি, পরপর 3টে হেড আছে। আপনারা দেখেন ভিডিওর হেডে, আপনি যদি কমিউনিটির হেডটাকে একবার ক্লিক করেন, যেখানে এই আছে, আপনি ডিটেলস দেখবেন সাবস্ক্রাইব করার পর, তাহলেই ওই কমিউনিটির পরপর প্রত্যেক দিনের আপডেটটা থাকে। অর্থাৎ আমি হয়তো আপনাদের কাছে সপ্তাহে একবার পৌঁছই একটা পূর্ণাঙ্গ ভিডিও নিয়ে, বাট আশা করছি পুরো সপ্তাহেই আপনাদের সাথে টাচে থাকি, কারণ প্রতিদিনের নেক্সট কি হতে পারে চার্ট ওয়াইজ, মানে সাপোর্ট রেজিস্ট্যান্স স্পেসিফিক্যালি, আর কোন কোন স্টক শর্ট টার্মে পজিটিভ
আপাতত লিখছি, যখন নেগেটিভ তখন আবার নেগেটিভ লিখবো, সেটাও আমি উল্লেখ করার চেষ্টা করি, সেটা কমিউনিটি পোস্টে বলতে। অর্থাৎ মোটামুটি বলতে পারেন যে আপনাদের সাথে আমি প্রতিনিয়তই ঠিকঠাকভাবে অ্যাটাচ থাকি। আচ্ছা, এবারে ব্যাপারটা হচ্ছে যে নিফটির কয়েকটা জায়গা আপনাদের বারবার বলছি, যদি কোনো কারণে নিফটি একটু কারেক্টিভ হয় বা ব্যাঙ্ক নিফটি যদি একটু কারেক্টিভ হয় একটা সার্টেন লেভেল থেকে, রিট্রেসমেন্ট, কারেক্টিভ বলতে রিট্রেসমেন্ট, আমি একটা জিনিস আপনাদের বলে রাখি, এখানে 13 DM এর ভ্যালু বর্তমানে নিফটির হচ্ছে 25,248, ব্যাঙ্ক নিফটিতে 51,883, ফাইন্যান্সিয়াল নিফটিতে 23,969 এবং আইটি সিএনএক্স আইটি মানে আইটি নিফটির যে 13 DM এর ভ্যালু 42,608। আইটি নিফটি অনেকটা নিচে বন্ধ হয়েছে, ফলে আইটি নিফটির 13 DM এর নিচে আছে, বাকিগুলো সবই 13 DM এ আছে। নাও প্রবলেম ইজ যে আইটি 13 DM এ অ্যাক্ট অ্যাজ এ রেজিস্ট্যান্স, অ্যান্ড বাকি নিফটি, ব্যাঙ্ক নিফটি এবং ফাইন্যান্সিয়াল নিফটি 13 DM এ অ্যাক্ট অ্যাজ এ সাপোর্ট। দূরত্ব একটু বেড়ে গেছে ব্যাঙ্ক নিফটি এবং ফাইন্যান্সিয়াল নিফটি 13 DM এর থেকে, ফলে ন্যাচারালি যদি কোনো কারণে রিয়াকশানে নিচের দিকে আসে, ইটস আ ভেরি স্ট্রং সাপোর্ট এরিয়া হতে পারে। আর স্পেস আছে ব্যাঙ্ক নিফটিতে, এখনও মনে হয়েছে আমার কাছে এখনও স্পেস আছে সামনের দিকে। আমাদের একটা জায়গা আমার মনে হচ্ছে যেখানে একটা বিগ রেজিস্ট্যান্স ফেস করতে পারে, সেটা হচ্ছে 55,370 থেকে 55,750। ফাইন্যান্সিয়াল নিফটি কিন্তু অলমোস্ট একটা জায়গায় রিচ করার জায়গায় এসছে। নিফটির এখনও স্পেস আছে, নিফটির বিগার পয়েন্ট অফ ভিউ থেকে স্পেস অনেক বড়, কিন্তু এই যে ছোটো ছোটো ওয়েতে এসছে, আমরা কিন্তু আলটিমেটলি একটা স্ট্রেচ ভ্যালুয়েশানে পৌঁছানোর চেষ্টা করছি বা পৌঁছচ্ছি। সেটা কিভাবে চেক করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন, তবু ফর আ হিন্ট 65 ডেজ RSI ডেলি চার্টে ইউজ করুন, তাহলে বুঝতে পারবেন আমরা কোথায় অবস্থান করছি। মোটামুটিভাবে আমি এক নজরে দেখেছিলাম নিফটি ইন্ডেক্স আর নিফটি রিলেটেড ম্যাক্সিমাম স্টকই 65 ডেজ RSI ডেলি চার্টে অলমোস্ট 59 to 61-এর মধ্যে আছে। তবে আমরা যে খুব কমফর্ট জোনে আছি সেটা নয়, বাট ভ্যালি যতক্ষণ না এন্ড হওয়ার কোনো সিমটমস পাওয়া যাচ্ছে ততক্ষণ পর্যন্ত হঠাৎ করে কিছু হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না। তবে যদি কোনো কারণে মনে হয় ডেফিনেটলি আমি আলোচনা করার চেষ্টা করব। তবে আপাতত এবারে টেকনিক্যাল অ্যানালিসিসের দিকে যাই, কিভাবে এই সপ্তাহটা প্ল্যান আউট হচ্ছে সেটা একবার চেক করে নেওয়া যাক। চলুন যাই টেকনিক্যাল অ্যানালিসিসে। আলোচনায় উঠে আসার চেষ্টা করছি 23/9 থেকে 27/9 গতিবিধিতে কী ধরনের বাজারের গতিবিধি হতে পারে বা কী সংকেত বহন করছে। মনে রাখতে হবে এই সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহে যেটা আমরা পা রাখতে চলেছি তাতে কিন্তু ফাইনাল এক্সপায়ারি ডেট যেটা 26 তারিখ সেপ্টেম্বর মাসের, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ সপ্তাহে আমরা পা রাখতে চলেছি, যেখানে ক্লোজিং নিশ্চয়ই বুঝতে পারছেন বাজারের গতিবিধি কোন দিকে ইঙ্গিত বহন করছে। তথাপি সেপ্টেম্বর মাসের এক্সপায়ারি হবে, যদিও মান্থলি ক্লোজিং আমরা পাচ্ছি না, শুরু হয়ে যাবে অক্টোবর এবং বেশ বড় একটা ক্লিয়ারিং এর মধ্যে আমরা পা রাখবো। তো সব মিলিয়ে পরিস্থিতি যতটা দেখে সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়, এরকম একটা ধারণা দিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার বাঁদিকে রয়েছে নিফটি স্পটের উইকলি এবং ডান দিকে রয়েছে নিফটি ডেইলি চার্ট। উইকলি চার্ট যদি পর্যবেক্ষণ করি তাহলে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেটা হয়েছে একটা ক্লিয়ার কাট ব্রেকআউট এবং স্কাই ইজ দ্য লিমিট, যার জন্য আমি আপনাদের থাম্বনেলের হেডিংটাও তাই করেছি। অর্থাৎ এর পরে বাজারের সূচকের গতিবিধি মাপদণ্ড হিসেবে মাপ করা রীতিমতো কঠিন হয়ে যায় যারা খুব প্রিলিমিয়ারিস্ট ভাবে বাজারকে দেখছেন বা সেই অনুযায়ী একটু কমপ্লিকেটেড ওয়েতে তবে বাজারের লক্ষ্য স্থির করা যেতে পারে বলে আমার ব্যক্তিগত ধারণা। ফলে খুব সহজভাবে দেখতে গেলে হাইয়েস্ট ক্লোজিং এবং যে বুলিশ অ্যাটমসফিয়ারে ক্লোজিং হয়েছে তাতে নতুন করে উইকলি চার্টের পর্যবেক্ষণে আর কিছু উঠে আসছে না। যেটা উঠে আসছে সেটা হচ্ছে উইকলি MACD স্লোপ, যেটা গত সপ্তাহে চেঞ্জ হওয়ার পর আপনাদেরকে বলেছিলাম যে একটু হলেও পজিটিভ বহন করছে, সেটা আরেকটু পজিটিভিটি দেখাচ্ছে। কিন্তু প্রশ্ন একটা থেকেই যাচ্ছে, সেই প্রশ্নটা একটু এই পুরো চিত্রটা দেখলে আবার একটু ক্লিয়ার হওয়া যাচ্ছে। তবে সূচক এখানেই যে থামবে সেরম ইঙ্গিত কিন্তু এখনো বহন করছে না। সেই কথা মাথায় চিন্তা করে, অর্থাৎ উইকলি যেভাবে ক্লোজিং এবং শেষ শুক্রবারে যেরম ধরনের মোমেন্টাম ক্যারি করলো, তাতে নেগেটিভ চিন্তাভাবনা না করে একটু কশাস অ্যাপ্রোচে পজিটিভ চিন্তাভাবনা রাখাটাই শ্রেয় বলে মনে হয়েছে। বাঁদিকের থেকে এবার ডান দিকে যাচ্ছি ডেইলি চার্ট পর্যবেক্ষণ করতে। এখানে আমার বিষয়বস্তুতে দুটি জিনিস আমি উল্লেখ করব। একটা হচ্ছে ব্লু যেটা দেখছেন এটা 13 সিম্পল মুভিং অ্যাভারেজ এবং ওপরের রেড ব্যান্ড এবং নিচে গ্রিন ব্যান্ড যথাক্রমে আমার প্রত্যেকটা এপিসোডে যেখানে প্রয়োজন হয়, যখন প্রয়োজন হয় যে
এনভেলাপ আমি ড্র করি, সেই এনভেলাপের আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড। প্রসঙ্গত উল্লেখ করতে পারি, আবারও 13 এর ওপরে একটা দুটো তিনটে নেগেটিভ নেগেটিভ ক্লোজিং দেখে হাই ক্রস করার পর যে মোমেন্টাম ক্যারি করলো, আবারও একবার প্রমাণ করলো এই থিওরি মেনটেন করলে কিছু চিন্তা ভাবনা পজিটিভ থাকলে বাজারের পজিটিভিটি দেখা যায়। তাতে আনুষাঙ্গিক নিউজ কি আছে সেটা বড় কথা নয়। এবার ঘটনা হচ্ছে, এই প্রসেসে বাজার যেভাবে চলছে তাতে সামনের দিকে বেশ কয়েকটা জায়গা আমাদের মনে রাখতে হবে। কেন কই কথাটা বলছি, এইবার যদি আমি আরএসআই এর পরিপ্রেক্ষিতে যদি ব্যাপারটা দেখি, অর্থাৎ কম্বিনেশন অফ আরএসআই অ্যান্ড এনভেলপ, যতবার ওভারবট জোনে আরএসআই পৌঁছেছে, অর্থাৎ 14 ডেজ আরএসআই 70-এর ওপরে, এবং সেখানে এনভেলপের আপার ব্যান্ড যদি আমরা হিট করি, সেক্ষেত্রে বাজারের গতিবিধিতে একটু হলেও পজ পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। হ্যাঁ, মানে মোমেন্টামটা অতটা ক্যারি নাও হলেও হতে পারে। সেই হিসেবে দেখতে গেলে আমরা 70-এর ওপরে ঢুকেছি শুক্রবার, এবং আপার ব্যান্ড হিট করেছে। সব সময় আপার ব্যান্ড হিট করলেই পড়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই, কিন্তু আপার ব্যান্ডের ওপরের দিক ধরে ধরেও চলতে পারে, এরকম উদাহরণ বহু আছে, যেরকম এখানে আছে, আগেও আছে, যেটা আপনারা ফাইনালি চেক করলে বুঝতে পারবেন। সেই হিসেবে সামনের দিকে আমাদের যে জায়গাটা বিশেষ করে লক্ষ্য রাখতে হবে, যেটা গত সপ্তাহ তো আপনাদের ক্যালকুলেটিভ সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়াও যেটা বলেছিলাম, সেই হিসেবে এবারে বলবো অবশ্যই সামনের দিকে যেটা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে 26,277। এখানে প্লাস মাইনাস 10 পয়েন্ট, মানে আমি করতে চাইছি 26,268 থেকে 26,277, এই জোনটা আমাদের ভেরি ভেরি কেয়ারফুল থাকতে হবে। এছাড়া যেমন ক্যালকুলেটিভ সাপোর্ট রেজিস্ট্যান্স আমি প্রত্যেকটা স্লাইডে দেখাই, সেই অনুযায়ী আপনারা মাথায় রাখতে পারেন, যেটা হয়তো উপকারে লাগলেও লাগতে পারে। অর্থাৎ ডেলি চার্টেও সেরকম কোনো ইঙ্গিত নেই, ইঙ্গিত যেটা আছে সেটা হচ্ছে আমরা ওভারবট জোনে এন্ট্রি করছি। পরবর্তী আলোচনা ব্যাংক নিফটির, যেটা একটু উল্লেখযোগ্য আলোচনা। আমার বাঁদিকে রয়েছে ব্যাংক নিফটি স্পটের উইকলি, এবং ডান দিকে রয়েছে স্পট নিফটির ব্যাংকের ডেলি। দুটোই ব্যাংক নিফটি। গত সংখ্যায় আপনাদের স্পেসিফিকভাবে উল্লেখ করেছিলাম যে ব্যাংক নিফটির গতিবিধিতে একটু হলেও পজিটিভিটি আমি একটু বেশি লক্ষ্য করছি, ফলে নিফটির চালিকা শক্তি হতে পারে ব্যাংক নিফটি। এবং মোটামুটিভাবে বলতে পারি ফাইন্যান্সিয়াল সেক্টরের মধ্যে ব্যাংক নিফটি এবং অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল নিফটি যেভাবে পারফর্ম করেছে, তাতে নিফটির ঊর্ধ্বগতিতে আরেকটু ইন্ধন জুগিয়েছে বলে আমার ব্যক্তিগত মত। এবার দেখা যাক উইকলি কোথায় ক্লোজিং করেছে। আমি একটা স্ট্রেট অ্যাওয়ে একটা ট্রেন্ড লাইন ড্র করেছি, যেটা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা একটা উইকলি ট্রেন্ড লাইন। অর্থাৎ টপটাকে যখনই ধরার চেষ্টা করে তারপরেই একটু করে রিট্রেসমেন্ট হয়। 9 এক্সপোনেনশিয়ালের ওপরে ক্লোজিং, অর্থাৎ কোনো রকম প্রবলেম হওয়ার কথা নয় বা দেখাচ্ছে না। এমএসিডির স্লোপ চেঞ্জ হয়েছে এবং চেঞ্জটা বেশ চোখে পড়ছে। হোপফুলি এখানেও উইকলি এমএসিডির রিডিংটা একটু ভালো করে করতে হবে, তাহলে পরীক্ষামূলকভাবে এবারে ব্যাংক নিফটি যে রেজিস্ট্যান্সগুলোর দিকে যাবে সেটা আলোচনা করার চেষ্টা করব। তবে অ্যাজ সাচ উইকলি চার্টে কোনো রকম প্রবলেম নেই, নতুন উচ্চতায় বন্ধ হয়েছে। ডেলি চার্টে যেমন নিফটিতে ড্র করেছিলাম ঠিক সিমিলার প্রসেস, 13 ডিএমএ, আপার ব্যান্ড এনভেলপ, লোয়ার ব্যান্ড এনভেলপ। প্রবলেম ব্যাংক নিফটিতে যে স্পেসটা আছে, যেটা নিফটিতে একটু কম, ফলে আবার সেই 13 ডিএম এর উপরে ক্লোজিং এবং তারপরে গতিবিধিতে, অর্থাৎ ইন্ডেক্সকে যদি পজিটিভ নেগেটিভ চিন্তা ভাবনা করতে হয়, একটা থিওরি আমার মনে হয় অত কমপ্লিকেটেড না করলেও যথেষ্ট পজিটিভ জায়গায় ক্যারি করার ক্ষমতা রাখে। এবারে ব্যাংক নিফটির বর্তমান যে জায়গায় আছে আবার যদি দেখা যায়, তাহলে অবভিয়াসলি ইন্ডেক্স পয়েন্ট অফ ভিউ থেকে আরএসআই প্রায় 74-এর আশপাশে। ন্যাচারালি এখানে একটু চলতে বাধাপ্রাপ্ত হতে পারে, কিন্তু মনে রাখতে হবে এক্সপায়ারি উইক। ফলে সব মিলিয়ে ব্যাংক নিফটিতে যে জায়গাটা তৈরি হয়েছে সেটা ক্লিয়ার কাট 13 ডিএম এর থেকে একটু স্পেস তৈরি হয়ে যাওয়া, যেটা ব্যাংক নিফটির পক্ষে আরেকটু উপরের দিকে স্ট্রেচ হলে একটা রেজিস্ট্যান্সের জায়গা আসবে বলে আমার ধারণা। যেরকম নিফটিতে বলেছি আমি ব্যাংক নিফটিতেও সেই লেভেলসটা আসবো, অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই। ব্যাংক নিফটির ক্ষেত্রে আমরা যে জায়গাটা খুব কেয়ারফুল থাকবো সেটা হচ্ছে 55,370, এটা হচ্ছে প্রথম জায়গা থাকবে, এইখানটা খুব কেয়ারফুল থাকবো। আর যদি কোনো কারণে র্যালির
গতিপথ আরও এক্সটেন্ডেড হয় বিকজ অফ এক্সপায়ারি আর ব্যাংক নিফটির যা ভলিটিলিটি থাকে, সেক্ষেত্রে 55,750-র আশপাশে আমরা একটু সাবধান থাকবো যদি সেই সমস্ত জায়গায় বাজার ব্যাংক নিফটিকে পৌঁছে দেয়। অ্যাজ সাচ নেগেটিভ কোনো চিন্তাভাবনা নেই। তো এই ছিল আমাদের ব্যাংক নিফটির আলোচনা। চলুন যাই আজ ফাইন্যান্সিয়াল নিফটিটাকে একটু আলোচনা করে নেব, ফলে পরবর্তী আলোচনা ফাইন্যান্সিয়াল নিফটির গতি প্রকৃতি। যেহেতু ফাইন্যান্সিয়াল নিফটির গতিপথ আমি খুব একটা বেশি আপনাদেরকে স্কেল ড্র করে দেখানোর চেষ্টা করি না, বাট খুব সিম্পল মেথড, যা সব জায়গায় অ্যাপ্লাই করেছি সেটা এখানেও অ্যাপ্লাই করছি, যেহেতু এটা ইন্ডেক্স। বাট প্রতিদিন এবং প্রতি সপ্তাহে এর সাপোর্ট রেজিস্ট্যান্সের লেভেলস যেমন দেখেন এবং কমিউনিটি পোস্টের মাধ্যমে প্রতিদিনই আমি এটা আপডেট দিই। উইকলি চার্ট, বাঁদিকে ফাইন্যান্সিয়াল নিফটি স্পট এবং ডান দিকে ফাইন্যান্সিয়াল নিফটি ডেলি স্পট। উইকলি যদি আলোচনা করা যায় তাহলে উইকলি আলোচনায় আমি যা যা ড্র করি প্রত্যেকটা ক্ষেত্রে, এখানে 9 এক্সপোনেনশিয়াল আছে, যেটার ওপরে ক্লোজিং, এইখান থেকেই ক্লোজিংটা স্টার্ট হয়ে গেছিল এবং তারপরে একটা ফ্রেশ ব্রেকআউট। আমি দুটো স্কেল ওপরে ড্র করেছি, এই দুটো জায়গায় ছিল খুব মস্ত বড় রেজিস্ট্যান্সের জায়গা। গত সপ্তাহে আমরা এখানে ক্লোজ করি, তারপরে এই সপ্তাহে নিশ্চয়ই মোমেন্টাম বুঝতে পারছেন, মানে এভরি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের পরিপ্রেক্ষিতে এটা চলে, ফলে বেশ শক্তপোক্ত জায়গায় বন্ধ হয়েছে এবং উইকলি এমএসিডির স্লোপ যথেষ্ট ভালো জায়গায় বন্ধ হয়েছে। বাট ছোট্ট একটা প্রবলেম আছে, যারা এমএসিডি উইকলি বিচার করেন তারা নিশ্চয়ই এটা দেখলে হয়তো একটু আশ্বস্ত হতে পারেন যে প্রবলেমটা কোথায় আছে। এবারে যাচ্ছি ডেলি চার্ট পর্যবেক্ষণে। সিমিলার এনভালপের আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড, এবং যেহেতু আরএসআই ওভার 70 এবং একটু যদি ব্রডার ভিউতে ভাবেন, একটু নতুন করে ভাবেন, তাহলে টিপিক্যাল বুল মার্কেটে গ্রেটার দ্যান 70-80-র আশপাশে আর একটু স্ট্রেচ ভ্যালুয়েশনে পৌঁছে যেতে পারে সূচক। বাট অ্যাজ পার দ্য চার্ট ইজ কনসার্ন, 13 ডিএম এর উপরে আবার ক্লোজিং এবং হাইয়েস্ট হাই ক্রস করলে মোমেন্টাম কি ধরনের হয় সেটা নিশ্চয়ই আরও একবার প্রমাণিত হলো। ফলে এক্ষেত্রেও ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট হিসেবে ফাইন্যান্সিয়াল ফিন নিফটিতেও কোনো প্রবলেম নেই, সাবধান থাকতে হবে, আমরা উচ্চতাজনিত ব্যাপারে পৌঁছে গেছি। এক্ষেত্রে ব্যাংক নিফটির মতো যে স্পেসটা আছে, এখানে যে স্পেসটা আছে, এটা প্রায় আমার একটা ক্যালকুলেশন ছিল যে 24,900-র আশপাশে, ফলে রাউন্ড নাম্বার 25, মানে অর্থাৎ 24,900 যেটা 5 হাই করেছে, ক্লোজিং দিয়েছে 24,790, পুনরায় ওই দিকে আরেকবার যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ যেতে পারার সম্ভাবনাটা বেশি দেখছি, কারণ এনভেলপের আপার ব্যান্ড এখনো স্পেস আছে এবং সেটা যথাক্রমে 25,000 পর্যন্ত গেলে আমরা অবাক হব না। এবং পরবর্তী স্লাইডে আমরা দেখে নেব এই তিনটেরই উইকলি সাপোর্ট রেজিস্ট্যান্স কি কি আছে। তবে আরও একবার বলছি, ফাইন্যান্সিয়াল নিফটি কিন্তু একটা জায়গায় পৌঁছে গেছে, এবারে একটু রিট্রেসমেন্ট কিংবা একটু সাইডওয়েজ মুভমেন্ট হলেও হতে পারে। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। আশা করছি অ্যানালিসিসটা দেখে বুঝতে পারছেন যে আমরা কোথায় অবস্থান করছি আর কী কী করণীয় দরকার আছে। আজকে যেহেতু ফাইন্যান্সিয়াল নিফটিটাও নিয়ে আলোচনা করে দিয়েছি, তাতে আপনারা একটু আরেকটু সময় বেশি লেগে যাচ্ছে। এবারের অধ্যায় সাপোর্ট রেজিস্ট্যান্স। চলুন যাই দেখে নেওয়া যাক পুরোপুরি ক্যালকুলেটিভ ওয়েতে কী কী সাপোর্ট রেজিস্ট্যান্স উঠে আসছে উইকের পরিপ্রেক্ষিতে, যেটা এক্সপায়ারি উইক। এবারে আলোচনা করব তিনটি স্টকের টেকনিক্যাল বিশ্লেষণ। এটা শুধুমাত্রই বিশ্লেষণ, কোনোভাবেই এটাকে রেকমেন্ডেশন হিসেবে মেনে নেবেন না। আমি চেষ্টা করি টেকনিক্যালসের কিছু প্রয়োগ দেখানোর জন্য, খুঁটিনাটি, সেটার উপরেই আজকের তিনটি স্টকের টেকনিক্যাল বিশ্লেষণ।
আজকে যে তিনটি স্টকের উপরে টেকনিক্যালসের বিশ্লেষণ করার চেষ্টা করব, একটা কশন অ্যাপ্রোচ একটাই অবশ্যই, যে যেহেতু বাজার এরকম একটা উচ্চতায় বন্ধ হয়েছে, তার মধ্যে একটি ফ্রন্টলাইন স্টক যদিও আমি আজকে বেছেছি, কিন্তু টেকনিক্যালি চার্টটাকে বিশ্লেষণ করার চেষ্টা করছি, এটা কোনো রেকমেন্ডেশন নয়। কিস্টোন রিয়ালিটি, যেটা আমরা রুস্তমজি নাম জানতাম, তার নামের পরিপ্রেক্ষিতে মাঝে আছে ন্যালকো এবং তারপরে আছে ওয়াবাক। কিস্টোন নিয়ে একটু আলোচনা করে নিই। এটা আগে নাম ছিল রুস্তমজি, নতুন নাম হয়েছে। দেখুন, বেশি দিনের ডেটা নয়, বাট একটা ক্লাসিক্যাল ফর্মেশন, হায়ার টপ হায়ার বটম ফর্মেশনে চলছে। 13-26-এর মিড পয়েন্টে সাপোর্ট, ট্রেন্ড লাইন সাপোর্ট, এবং যেভাবে বন্ধ হয়েছে তাতে খুব খারাপ বন্ধ হয়নি, একটা পুল ব্যাকের সম্ভাবনা দেখা যাচ্ছে। বাট এটার ক্যালকুলেশনটা আরো ভালো হবে, মানে আরো আমরা পাবো যদি দেখা যায় 735, এই যে জায়গাটা আছে এটার ওপরে সাস্টেইন করে চলার চেষ্টা করছে। বিশেষ করে রিয়েল টাইম মার্কেটেও এটা দেখতে হবে, কারণ এই সমস্ত জায়গাটা মাল্টিপল টপ তৈরি হয়ে আছে, যেটা একবার গিয়ে ক্লোজিং দিতে পেরেছিল বাট তারপরে ফেলিওর হয়ে যায়। বাট ফেলিওর হলেও ট্রেন্ড ইজ কনসার্ন, এখনো পর্যন্ত কোনো নেগেটিভ জায়গা নেই। নিচে খুব স্ট্রং সাপোর্ট এরিয়া আছে 670, 640, 630 এবং 590, এই সমস্ত জায়গাগুলো খুব স্ট্রং সাপোর্ট এরিয়া আছে। অ্যাজ পার দ্য প্রাইস চার্ট আর অন্যান্য জিনিসের কম্বিনেশনে যদি আমরা উইকলি চার্টটা দেখি, এখানে কিন্তু একটা মেজর প্রবলেম আছে, বিশেষ করে উইকলিতে, যেখানে মান্থলিতে কিন্তু অ্যাজ সাচ তৈরি হয়নি, কারণ ডেটা যেহেতু কম, সেই জন্য উইকলিটার উপরই আমাদের ভরসা করতে হচ্ছে। তবে উইকলি স্লোপ কিন্তু এখনো গড়েনি, সেই কারণে মোমেন্টাম ক্যারি করবে কি করবে না সেটার জন্য কিন্তু আমাদের একটু ওয়াচফুল থাকতে হবে। এই পার্টিকুলার যে স্টকটা আজকে আলোচনা করছি, কিস্টোন, আর পুরোনো নাম ছিল রুস্তমজি। ফলে ডেটা ওয়াইজ দেখতে গেলে এবং প্রাইস চার্ট ওয়াইজ দেখতে গেলে একটু কনফিউজিং আছে, বাট খুব ইন্টারেস্টিং জায়গায় চার্টটা ক্লোজ হওয়ার পর পুল ব্যাকটা করেছে। সেই কারণে আমি এই স্টকটি আগামী 3 সপ্তাহ থেকে 3 মাসের জন্য অ্যাটলিস্ট মিনিমাম অবজারভেশনে রাখার চেষ্টা করব। পরবর্তী স্টকটা হচ্ছে ন্যাশনাল অ্যালুমিনিয়াম। আশা করছি নাম নিয়ে কোনো প্রবলেম নেই। আমি একটা ট্রেন্ড লাইন ড্র করেছি 13-26-এর মিড পয়েন্টে, প্রায় 4-5 সপ্তাহ কাটিয়ে দেওয়ার পর একটা পুল ব্যাকের সম্ভাবনা দেখা যাচ্ছে। পুল ব্যাকটা কি হবে সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, কারণ উইকলি এমএসিডির স্লোপ যেভাবে এখনো পর্যন্ত নিচের দিকে আছে, সেইন্স নিশ্চয়ই বুঝতে পারছেন, কন্টিনিউয়েশন ট্রেড। ফলে মেটাল সেক্টরে যদি পারফরমেন্স হয় তাহলে এটা আমরা নজরে রাখবো, এই কারণেই যে আবার নতুন করে হাই ফর্মেশনে এগোচ্ছে কিনা এবং ক্লোজিং বেসিসে যাচ্ছে কিনা। তাহলে আগামী 3 সপ্তাহ থেকে 3 মাসের পরিপ্রেক্ষিতে এই স্টকটাকেও কিন্তু আমরা অবজারভেশনে রাখতে পারি, কোনো রেকমেন্ডেশন নয়। ফাইনাল স্টক ওয়াবাক, এটা নিয়ে নতুন কোচে কিছু বলার নেই, কিন্তু শুধু মনে করিয়ে দিতে চাইবো একবার, যে আমার যখন 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছিল, সেই সময় আমি 10টি স্টক নিয়ে আলোচনা করেছিলাম, তার মধ্যে সম্ভবত এই স্টকটি নাম ছিল। আপনারা যারা পুরোনো দিনের ভিডিও দেখতে চান, আমার অলরেডি ওয়েবসাইট মানে ইউটিউবে আছে, খুঁজে দেখতে পারেন যে 10K সাবস্ক্রাইবারের যে ভিডিওটি বানিয়েছিলাম, সেখানে কি দামে আমরা আলোচনা করেছিলাম। তারপর থেকে একটা এইসব জায়গার থেকে যে মোমেন্টামটা তৈরি হয়েছে, 300 টাকার স্টক প্রায় 1300-1500 টাকার আশপাশে পৌঁছে গেছিল, এবং যে জায়গায় ক্লোজিং দিয়েছে, এইখানে প্রায় একটা বিরাট কনসলিডেশনের পরে যে জায়গায় ক্লোজিং হয়েছে, এটা আমাকে একটু ভাবাচ্ছে। একটু স্ট্রেচ ভ্যালুয়েশন। আমি দুটো ট্রেন্ড লাইন ড্র করেছি, এটা একটা সাপোর্ট এরিয়া, এটা একটা সাপোর্ট এরিয়া। যদি কোনো কারণে প্রাইস অ্যাকশন রিটেস্ট হতে আসে 1326-এর মধ্যবর্তী স্থানে, সেক্ষেত্রে আমরা ভ্যালুয়েশনটা একটু কুল ডাউনে পেতে পারি। সেই কথা মাথায় রেখে এমএসিডির স্লোপ যেভাবে ঘুরেছে এবং উইকলি স্টোক্যাস্টিক্স ও আরএসআই এর অবস্থান যেখানে আছে, তাতে আমার মনে হয় ব্যক্তিগতভাবে এই স্টকটিকে ঠিক 3 সপ্তাহ থেকে 3 মাসের পরিপ্রেক্ষিতে অ্যাটলিস্ট মিনিমাম দেখা যেতে পারে, মানে কি প্রাইস অ্যাকশনের মোমেন্টাম তৈরি হচ্ছে। কোনো রেকমেন্ডেশন নয়। আরো তিন আরো 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 একবার এই 3টি স্টক যথাক্রমে রুস্তমজি, ন্যালকো এবং ওয়াবাগ নিয়ে আমাদের অবজারভেশনটা থাকুক, রেডার লিস্টে থাকুক। টেকনিক্যাল অ্যানালিসিস ছাড়াও অন্যান্য অ্যানালিসিস যেটা আপনারা করতে চাইছেন অবশ্যই করে নিতে ভুলবেন না। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। এবারে আসছি ব্রেকআউট স্টক। অনেকে মনে করেছেন যে বাজার হয়তো এতটা ওপরে, ইন্ডেক্সের কিছু স্টক মুভমেন্ট করছে ফ্রন্ট লাইনের, বাট ক্যাশ স্টকের মধ্যে কি মুভমেন্ট আছে? দুরন্ত মুভমেন্ট আছে, খুঁজে বার করুন। চেষ্টা করেছি আমি আপনাদের হেল্প করে দেওয়ার জন্য। সেই হেল্পটা হচ্ছে কোন কোন স্টক ব্রেকআউটে এসছে অ্যাটলিস্ট উইকের পরিপ্রেক্ষিতে প্রাইস ওয়াইজ। দেখে নেওয়া যাক এবারে ব্রেকআউট স্টকের কী কী লিস্ট আমাদের তালিকায় আছে।
একদম শেষের দিকে চলে এসেছি। আশা করছি আপনারা যারা অনুষ্ঠানটা দেখেন প্রতিনিয়ত, আপনারা যেভাবে অ্যানসার করেছেন যে এইভাবে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, সেভাবেই থাকুন। অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো যারা আজকে নতুন এসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক শেয়ার কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের উত্তরটা ঠিকঠাক সময়ের মধ্যে দিয়ে দেওয়ার। তো সেই রিকোয়েস্ট রেখে আজকের অনুষ্ঠান শেষ করব। অর্থাৎ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অন্যজনকে জানাতে পারেন যে বাংলায় শেয়ার বাজার সংক্রান্ত শিক্ষামূলক দিক থেকে এমন একটি চ্যানেল আছে যেখানে চেষ্টা করি টেকনিক্যালসের কিছু ছোটোখাটো অ্যাটলিস্ট ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য ছোটোখাটো কিছু ইনফরমেশন ইনপুট, যেটা আপনাদের হয়তো আগামী সময় কাজে লাগতে পারে। আজকে শেষ করছি এই আশা রেখে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন, বন্ধুবান্ধবদের জানাবেন। দেখা হচ্ছে নেক্সট উইক। ততক্ষণের জন্য ধন্যবাদ এবং এতক্ষণ আমার সাথে আমার অনুষ্ঠান দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।